আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? আপনারা সবাই কেমন আছেন? একটু সবাই একটু বলেন তো কেমন আছেন? আজকে একটি ধামাকাদার লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এবং একটি খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস হবে এবং আজকে আমরা নিশ্চিতভাবেই ২ নাম্বার নিশ্চিত কমন পাবো আজকের এই ক্লাস থেকে ইনশাআল্লাহ। ২ নাম্বার না পেলেও ১ নাম্বার তো 100% কমন পাবো। এটা কোনো সন্দেহ নেই। তাহলে দেখেন আজকের কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বাংলাদেশের নয়, আমরা গত ক্লাসগুলো করেছি বাংলাদেশ বিষয়াবলী। আজকে কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলী একটু আমরা ক্লাস করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা ১ম যে কোশ্চেনটা আমরা উত্তর করব সেই কোশ্চেনটা হচ্ছে জাতিসংঘ। তাহলে আজকে আমরা জাতিসংঘের বলছি কি জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক সংগঠন কোনটি এবং ১০তম বিসিএস এর এই পরীক্ষাটা আসছে। তার মানে জাতিসংঘের বেসিক যে আলোচনা সেখান থেকে আসছে যে পূর্বসূরি কোনটা। তাহলে জাতিসংঘ হঠাৎ করে রাতারাতি কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। হঠাৎ করে রাতারাতি কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। ঠিক আছে? তাহলে তারা একটা দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা হয়েছে। তাহলে দেখেন আমরা প্রথমতই যে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে প্রথম আলোচনা জাতিসংঘ, তাই না? তাহলে আপনারা সবাই একটু অ্যান্সার করেন তো জাতিসংঘের পূর্বসূরির নাম কি? আমি বলছি, আলোচনা করছি। জাতিসংঘের যে পূর্ব নাম, এই জাতিসংঘের পূর্ব নাম কিন্তু কি বলেন তো? জাতিসংঘের পূর্ব নাম কিন্তু লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। আচ্ছা, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, লিখে ফেলেন সবাই। জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, তাহলে প্রতিষ্ঠা হয় ২৪ অক্টোবর ১৯০০ কত সাল? ১৯৪৫ সাল। সুন্দর করে লিখবেন সবাই। ১৯৪৫ সালে। ক্লিয়ার? আচ্ছা, এই জাতিসংঘের সদর দফতর কোথায় বলেন তো? জাতিসংঘের সদর দফতর, সদর দফতর, সদর দফতর হচ্ছে সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। ঠিক আছে? তাহলে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। ক্লিয়ার সবাই? তাহলে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। সবাই লিখে ফেলেন। তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। ঠিক আছে? আচ্ছা, এই জাতিসংঘের তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কত সালে? জাতিসংঘ প্রতিষ্ঠা হয় ১৯৪৫ সালে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই জাতিসংঘের যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে হয়। কিন্তু তার পরবর্তী যে সংস্থা রয়েছে সেই সংস্থাটার নাম মানে পূর্বসূরি যে সংস্থা সেটার নাম হচ্ছে জাতিপুঞ্জ। নাম কি? জাতিপুঞ্জ। ক্লিয়ার? তাহলে জাতিপুঞ্জ। এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় ১৯১৯ সালে। কত সালে? ১৯১৯ সালে। ১৯১৯ সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মধ্য দিয়ে, সবাই একটু অ্যান্সার করতে হবে। তাহলে ১৯১৯ সালে কোন চুক্তির মধ্য দিয়ে? ১৯১৯ সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মধ্য দিয়ে। তাহলে দ্বিতীয় ভার্সাই, তাহলে দ্বিতীয় ভার্সাই চুক্তির মধ্য দিয়ে, তাহলে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, এই ১৯১৯ সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মধ্য দিয়ে এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। এই জাতিপুঞ্জের প্রবক্তা বলা হয় প্রবক্তা। পরীক্ষায় আসবে, প্রবক্তা বলা হয়। প্রবক্তা। এই প্রবক্তার নাম হচ্ছে উইড্রো উইলসন। মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। এই উইড্রো উইলসন ইনি যে ১৪ দফা দাবি আছে, কত দফা বলেন তো? ১৪ দফা। কত দফা? ১৪ দফা। এই ১৪ দফা দাবির উপর ভিত্তি করে, এই ১৪ দফা দাবির উপর ভিত্তি করে এই জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। তাহলে ১৪ দফা দাবির উপর ভিত্তি করে কি প্রতিষ্ঠা লাভ করে? জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। ক্লিয়ার সবাই? তাহলে ১৪ দফা দাবির উপর ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই ১৪ দফা দাবি, তাহলে প্রবক্তাকে উইড্রো উইলসন, তাহলে মার্কিন প্রেসিডেন্ট। এখন এই সংস্থাটা কেন বেশি দিন টেকে নাই? কেন? কি কারণে টেকে নেই? কারণটা হচ্ছে একটাই। কারণটা হচ্ছে এই জাতিপুঞ্জের সদস্যরা যারা জাতিপুঞ্জের মেম্বার ছিলেন, মানে যদি ধরে নেন প্রতিষ্ঠাতা ছিলেন, যেমন উইড্রো উইলসন মার্কিন যে প্রেসিডেন্ট ছিলেন, এই মার্কিন প্রেসিডেন্ট ইনি নিজেই, এই উইড্রো উইলসন নিজেই কি ছিলেন না? সদস্য ছিলেন না। তা যিনি প্রতিষ্ঠা করছে ইনি সদস্য ছিল না। ক্লিয়ার? তাহলে সদস্য ছিল না। ওকে? তাহলে দেখেন এই জাতিপুঞ্জ কিন্তু কত সালে হয়েছে? ১৯১৯ সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মধ্য দিয়ে হয়েছে। প্রবক্তা বলা হয় উইড্রো উইলসন। এই উইড্রো উইলসন তার ১৪ দফা, কত দফা? ১৪ দফা দাবির উপর ভিত্তি করে এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করেন। তাহলে আপনারা এবার সবাই একটু অ্যান্সার করবেন। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক সংগঠন কোনটি? ইউনাইটেড নেশন, লিগ অফ নেশনস, কমিউনিটি বলছে অফ নেশন, অ্যাসোসিয়েশন অফ নেশন। তাহলে সবাই একটু অ্যান্সার করেন। তাহলে অ্যান্সার কোনটা হবে? লিগ অফ নেশনস। তাহলে কোনটা হবে বলেন তো? লিগ অফ নেশন বা জাতিপুঞ্জ। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসেন আমরা নেক্সট ২ নাম্বার কোশ্চেনে যাব। তাহলে আসেন জাতিসংঘের নামকরণ করেন কে? ৪১তম বিসিএস এর পরীক্ষার প্রশ্ন। তাহলে জাতিসংঘের নামকরণ করেন
কে? তাহলে জাতিসংঘ এটা প্রতিষ্ঠার যারা উদ্যোক্তা তারা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট আর ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাহলে মার্কিন প্রেসিডেন্ট যদি বলা হয় তার নাম এখানে কি, কি বলছেন দেখেন তো আছে কিনা? রুজভেল্ট, স্ট্যালিন, চার্চিল, দ্য গল। প্রশ্ন হচ্ছে এই রুজভেল্ট ইনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ইনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ইনি দীর্ঘমেয়াদী ক্ষমতায় ছিলেন। এরপর আছে জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন জোসেফ জোসেফ স্ট্যালিন এই জোসেফ স্ট্যালিন ইনি ছিলেন রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের, বুঝতে পারছেন? তাহলে রাশিয়ার ছিলেন। ওকে, তাহলে রাশিয়ার ছিলেন হচ্ছে কে বলেন তো? রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের ছিলেন হচ্ছে কে? জোসেফ স্ট্যালিন। এরপর ছিলেন চার্চিল, খুবই একজন বিজ্ঞ এবং দুর্দান্ত একজন হচ্ছে রাজনীতিবিদ। তিনি হচ্ছেন কে? এই চার্চিল। ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এবং খুবই একজন জ্ঞানী মানুষ ছিলেন এই চার্চিল। তাহলে উইনস্টন চার্চিল ইনি হচ্ছেন কি? ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাহলে লিখে ফেলতে পারেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রী। মজার ব্যাপার কিছু বলি, শোনেন একটু, আরো এর বাহিরে আরো ইনফরমেশন শুনে রাখেন। এই চার্চিল ইনারা 1941 সালে ব্রিটিশ রণতরী প্রিন্স অফ ওয়েলসে বসে তৎকালীন সময় 1941 সালে প্রিন্স অফ ওয়েলসে বসে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামানোর জন্য তারা প্ল্যান পরিকল্পনা করেন এবং তারা একটা সংগঠন প্রতিষ্ঠার জন্য কাজ করেন। সেই সংগঠনের নামই হচ্ছে জাতিসংঘ। তার পূর্ব নাম ছিল জাতিপুঞ্জ। তাহলে জাতিপুঞ্জ থেকে জাতিসংঘ করা হয়, বুঝতে পারছেন আমার কথা? তাহলে জাতিপুঞ্জ থেকে জাতিসংঘ করা হয়। আর এই মার্কিন মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী, এই ব্রিটেন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ইনি ইনি কিন্তু মজার ব্যাপার হইতেছে ইনি কিন্তু একজন রাজনীতিবিদ। বলেন তো কি একজন রাজনীতিবিদ? কিন্তু একজন রাজনীতিবিদ হয়েও, তাহলে একজন রাজনীতিবিদ হয়েও লিখে ফেলেন সবাই, একজন রাজনীতিবিদ হয়েও রাজনীতিবিদ রাজনীতিবিদ হয়েও 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 সাহিত্যে লেখেন, সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? এইটা অনেকবার আসছে। একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার, তাহলে নোবেল পুরস্কার লাভ করেন, খুবই গুরুত্বপূর্ণ। নোবেল পুরস্কার লাভ করেন একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উইনস্টন চার্চিল। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে তাহলে কোন গ্রন্থের জন্য এই নোবেল পুরস্কার পায়? তাহলে এখানে বলা হয়েছে দ্য হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্য হিস্ট্রি অফ দ্য সেকেন্ড, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে আমরা পেলাম জাতিসংঘে জাতিপুঞ্জের নামকরণ করেন কে? তাহলে দেখেন এই যে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, এর পরবর্তীতে আসেন। তাহলে এখানে কি বললাম? রুজভেল্ট। পেয়েছেন? অ্যান্সার পেয়েছেন? তাহলে রুজভেল্ট। তাহলে ইনি কে ছিলেন? মার্কিন প্রেসিডেন্ট। কততম প্রেসিডেন্ট ছিলেন? 41তম প্রেসিডেন্ট ছিলেন। কততম? 41তম প্রেসিডেন্ট ছিলেন। এবার আসেন নেক্সট কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন। 1945 সালে জাতিসংঘের, তাহলে কি বলছে? 1945 সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? তাহলে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকোতে, বলছে নিউ ইয়র্কে, প্যারিসে এবং জেনেভাতে। আপনারা জানেন সবাই, আমরা যদি বলি জাতিসংঘ হঠাৎ করে রাতারাতি প্রতিষ্ঠা হয়নি। জাতিসংঘ মোট 11টি সম্মেলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে। কতটি সম্মেলন? 11টি সম্মেলনের মধ্য দিয়ে। তাহলে কতটি সম্মেলনের? 11টি সম্মেলনের মধ্য দিয়ে। তাহলে 11টি সম্মেলনের মধ্য দিয়ে এই সদস্যপদ লাভ করে। ক্লিয়ার সবাই? তাহলে বললাম কি জাতিসংঘ, তাহলে জাতিসংঘ কতটি সম্মেলন? 11টি সম্মেলন। কতটি সম্মেলন? 11টি সম্মেলন। 11টা সম্মেলনের মধ্যে যদি আমি প্রথম সম্মেলনের কথা বলি, সেই সম্মেলনের নাম হচ্ছে লন্ডন ঘোষণা। কোন ঘোষণা? লন্ডন ঘোষণা। 1 নম্বর সম্মেলন। 1 নম্বর এই যে লন্ডন ঘোষণা রয়েছে, এই লন্ডন ঘোষণা 1941 সালে 1941 সালে লন্ডনের ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার হলেতে তখন এইখানে বসে তখন তারা যে প্রবাসী 9টা দেশের, তাহলে 1941 সালে 9টি দেশের প্রবাসী সরকার মিলে, তাহলে 9টি দেশের প্রবাসী, তাহলে প্রবাসী সরকার, তাহলে সরকার মিলে, তাহলে 9টি দেশের প্রবাসী সরকার মিলে 9টি দেশের 1941 সালে 9টি দেশের প্রবাসী সরকার মিলে লন্ডন ঘোষণা করেন। ঠিক আছে, লন্ডন ঘোষণা করেন। ওকে, তাহলে লন্ডন ঘোষণা করেন। মজার ব্যাপার হইতেছে, আচ্ছা আস্তে ধীরে বলতেছে, হ্যাঁ সমস্যা নেই। দেখেন এই যে লন্ডন ঘোষণাটার কথা বললাম, এই লন্ডন ঘোষণা ভালো করে বোঝেন। এই লন্ডন ঘোষণা কিন্তু প্রথম জাতিসংঘের প্রথম পদক্ষেপ।
তাহলে জাতিসংঘের প্রথম, তাহলে প্রথম পদক্ষেপ, তাহলে জাতিসংঘের প্রথম পদক্ষেপ। ওকে, তাহলে একটা গেল। তা জাতিসংঘের প্রথম পদক্ষেপের নাম কি সবাই বলেন তো? লন্ডন ঘোষণা। সবাই বলতে হবে জাতিসংঘের প্রথম পদক্ষেপের নাম কি? লন্ডন ঘোষণা। সবাইকে বলতে হবে জাতিসংঘের প্রথম যে পদক্ষেপ তার নাম লন্ডন ঘোষণা। এরপরে যদি বলা হয় 2 নাম্বার রয়েছে আটলান্টিক সনদ। কি সনদ? আটলান্টিক সনদ। আটলান্টিক, তাহলে আটলান্টিক সনদ। ক্লিয়ার সবাই? আটলান্টিক সনদ। এই আটলান্টিক সনদ হচ্ছে, এটাও 1941 সালে ব্রিটিশ রণতরী প্রিন্স অফ ওয়েলসে বসে, তাহলে ব্রিটিশ রণতরী প্রিন্স অফ ওয়েলসে বসে, তাহলে ব্রিটিশ রণতরী প্রিন্স, তাহলে প্রিন্স অফ ওয়েলস, তাহলে প্রিন্স অফ ওয়েলসে বসে তখন তারা সিদ্ধান্ত দেয় আটলান্টিক মহাসাগরে। কি সিদ্ধান্ত নেয়? যুদ্ধকে তারা কিভাবে থামাবে এবং পরবর্তী পদক্ষেপ অনুসারে তারা কিভাবে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করবে। এই যে পদক্ষেপ গ্রহণ করে, এটাকে বলা হয়েছে আটলান্টিক সনদ। তাহলে প্রথম সনদের নাম কি বললাম? লন্ডন ঘোষণা। 2 নম্বর সনদ আটলান্টিক সনদ। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? আচ্ছা, এরপর রয়েছে ওয়াশিংটন ডিসি সম্মেলন। পেয়েছেন সবাই? তাহলে ওয়াশিংটন ডিসি সম্মেলন, তাহলে প্রথম পদক্ষেপের নাম লন্ডন ঘোষণা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আমি আরো একটু যদি বলি, তাহলে প্রথম পদক্ষেপ, জাতিসংঘের প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণা। তারপরে একটা বললাম লন্ডন ঘোষণা, 2 নম্বর হলো আটলান্টিক সনদ। 3 নাম্বার যদি বলি ভাইয়া কোনটা হবে বলেন তো সবাই? 3 নাম্বার হবে ওয়াশিংটন ডিসি সম্মেলন। তাহলে ওয়াশিংটন ডিসি, তাহলে ওয়াশিংটন ডিসি সম্মেলন। লিখে ফেলেন ওয়াশিংটন ডিসি সম্মেলন। এই ওয়াশিংটন ডিসি সম্মেলন এটা 1942 সালে হয়। কত সালে হয়? 1942 সালে হয়। কত সালে? 1942 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসে তখন জাতিসংঘের নামকরণ করা হয়। পরীক্ষায় এটা আসবে। তা জাতিসংঘের নামকরণ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই জাতিসংঘের নামকরণ করেন কে? জাতিসংঘের নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তাহলে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এদের সঙ্গের প্রথম নামকরণ করেন। এখন দেখেন এই যে এখানে 41 সাল বললাম, আর এখানে বললাম 41 সাল, এরপরে বললাম 42 সাল, এইভাবেই চলতে থাকে। তখন লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ, ওয়াশিংটন ডিসি সম্মেলন, কাসাব্লাঙ্কা সম্মেলন, মরক্কো সম্মেলন, ঠিক আছে, সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে পরবর্তীতে এই সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে প্রায় 25টা দেশ প্রথমে এই চুক্তিতে স্বাক্ষর করে, এই সনদে স্বাক্ষর করে। যে যুক্তরাষ্ট্রের যে মানে জাতিসংঘের যে সনদ রয়েছে 50টি দেশ স্বাক্ষর করে, সর্বশেষ 51টি দেশ স্বাক্ষর করে এবং সর্বশেষ দেশ যে দেশটা রয়েছে, সর্বশেষ দেশের নাম হচ্ছে কি বলেন তো? পোল্যান্ড। নাম কি বলেন তো? পোল্যান্ড। ক্লিয়ার সবাই? তাহলে পোল্যান্ড হচ্ছে সর্বশেষ দেশ। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার কোনটা? তাহলে 1945 সালে জাতিসংঘ সনদ এই কোথায় স্বাক্ষরিত হয়? তাহলে এটা স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে। ক্লিয়ার সবাই? অ্যান্সার দেখেন সবাই, একটু অ্যান্সার দেখেন। তাহলে সান ফ্রান্সিসকো সম্মেলন। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, 2011 সালে 2011 সালে সর্বশেষ দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে। সর্বশেষ দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন নেক্সট কোশ্চেনে যাই। আমরা 4 নাম্বার কোশ্চেনে যাব। জাতিসংঘ সনদ এ মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল? জাতিসংঘ সনদ 1945 সাল, তাহলে সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্যে দিয়ে হয়। তাহলে এখানে বলছে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা এসেছিল 2020 সালে। তাহলে এই প্রশ্নটা দেখেন, তাহলে জাতিসংঘ সনদ 1945, তাহলে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল? এইটা কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন। কোন জায়গায় 51 আছে, কোন জায়গায় 50 আছে, কোন জায়গায় 51 আছে, কোন জায়গায় 50 আছে। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে একটু সবাই বলতে হবে। কোন জায়গায় 50 হইতে পারে, কোন জায়গায় 51 হইতে পারে। প্রথমতই বলি, আলোচনা যেহেতু আসছে, প্রথমত আমরা আলোচনাটা শুরু করি। তাহলে প্রথম আলোচনাটা কি ভাই একটু সবাই একটু লক্ষ্য করেন তো। প্রথম আলোচনা হচ্ছে, যদি আমরা বলি জাতিসংঘ সনদের কথা যদি বলি বা
এই যে কতটি দেশ আসলে স্বাক্ষর করেন, তাই তো? কতটি দেশ আসলে স্বাক্ষর করেন এটার যে কথা যদি আমরা আসি, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো। কি দেখতে পারবো বলেন তো? একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এইখানে আসলে প্রথমত কয়টা দেশ স্বাক্ষর করেছিল এবং কতটি দেশ স্বাক্ষর করেনি। ঠিক আছে? এখন দেখেন ১৯৪৫ সালে ১৯৪৫ সালে প্রথমে ১৯৪৫ সালে দেখেন ভালো করে একটু লক্ষ্য করুন। ১৯৪৫ সালে ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত স্বাক্ষর করেন ৫০টি দেশ। কতটি দেশ? ৫০টি দেশ স্বাক্ষর করেন। তাহলে ১৯৪৫ সালে ২৪ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত স্বাক্ষর করেন কতটি দেশ? ৫০টি দেশ। ভালো করে বুঝেন। তখন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো যে সম্মেলন বা শহর রয়েছে, তাহলে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো মাধ্যমে সান ফ্রান্সিসকোর ১১ দফায় স্বাক্ষর করেন। ১১ দফায় স্বাক্ষর করেন। পরীক্ষা আসবে। ১১১ দফায় স্বাক্ষর করেন কারা? কয়টা দেশ? ৫০টা দেশ। এই ৫০টা দেশ প্রথমে স্বাক্ষর করেন। সর্বশেষ যখন ১৯৪৫ সালে এই ঘটনাটা ঘটলো, পরে সর্বশেষ ১৯৪৫ সালে ১৫ই অক্টোবর। তাহলে এখানে দেখেন ১৯৪৫ সালে ১৫ই অক্টোবর। তাহলে ১৯৪৫ সালে ১৫ই অক্টোবর ১৯৪৫ সালে ১৫ই অক্টোবর কি করেন বলেন তো? স্বাক্ষর করেন। সর্বশেষ স্বাক্ষর করেন। সর্বশেষ ৫১টি দেশ। কতটি দেশ? ৫১টি দেশ স্বাক্ষর করেন। ক্লিয়ার? তাহলে সর্বশেষ ৫১টি দেশ স্বাক্ষর করেন। আচ্ছা, এখন এই যে সর্বশেষ ৫১টি দেশ, তাহলে সর্বশেষ দেশের নাম কি? সর্বশেষ যে দেশটা রয়েছে এই দেশটার নাম কি? তাহলে এই দেশটার নাম হচ্ছে পোল্যান্ড। নাম কি? পোল্যান্ড। ক্লিয়ার? তাহলে সর্বশেষ দেশের নাম হচ্ছে পোল্যান্ড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে আসলে ৫০ হবে না ৫১ হবে? তাহলে এখানে হবে কত বলেন তো? ৫১ হবে। বুঝতে পারছেন? কেন ৫১? যখন এখানে বলবো মোট কতটি দেশ স্বাক্ষর করে, মোট, তাহলে মোটের কথা বলছে। যখনই মোটের কথা বলবে তখনই কি হবে বলেন তো? ৫১টি দেশ স্বাক্ষর করবে। কতটি হবে? ৫১টি দেশ স্বাক্ষর করবে। ক্লিয়ার সবাই? এবার আসুন ৫ নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের দেশ, এটা মহাহিসাব নিরীক্ষক অডিটের যে পরীক্ষা রয়েছে এবং এই যে অডিট পরীক্ষা ওটাতে এসেছিল এবং এক্সিম ব্যাংকে এসেছিল এই পরীক্ষাটা ২০১৩ সালে। এইটাতে এসেছিল যে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের দেশ কয়টি? আমরা জানি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের দেশ ২টা। এখন এইখানে প্রথমে তো বলা আছে এ নাম্বারে প্যালেস্টাইন, বি নাম্বারে আছে পূর্ব তিমুর, সি নাম্বারে আছে মোনাকো এবং ডি নাম্বারে আছে হচ্ছে কি বলেন তো? ম্যাকাও। তাহলে এই যে দেশগুলোর কথা বলা আছে, এখন আপনাকে বের করতে হবে স্থায়ী পর্যবেক্ষকের দেশ। আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলি। তাহলে দেখেন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের দেশ, আমরাও কিন্তু ১৯৭২ সালের দিকে স্থায়ী পর্যবেক্ষকের মধ্যে আমরা কিন্তু ছিলাম। বুঝতে পারছেন? আমরা বলতে আমরা বাংলাদেশটা ছিলাম। ওকে, এখন দেখেন তাহলে প্রথমত আমরা যদি বলি যে এখানে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের দেশ কয়টি? তাহলে ২টা, তাই না? তার আগে একটু কথাবার্তা বলি। তো জাতিসংঘের ভাষা, তো জাতিসংঘের ভাষা হচ্ছে মোট কয়টা বলেন তো? ৬টি। তাহলে জাতিসংঘের ভাষা মোট কয়টা? ৬টা। একটু ভাষাগুলো লিখে ফেলি, একটু পরীক্ষা আসে মাঝে, মাঝে। একটা প্রথমতই ভাষা, এটা একটু সবাই জানেন। বলেন তো কোন ভাষা হবে? ইংরেজি ভাষা। তাহলে ইংরেজি ভাষা হচ্ছে প্রথম ভাষা। ক্লিয়ার? এরপর আসে কি? ফ্রেঞ্চ। তাহলে ইংরেজি, ফ্রেঞ্চ, ইংরেজি, ফ্রেঞ্চ। এরপর আসে কি? আরবি। ঠিক আছে? আরবি। এরপর আসে হচ্ছে আরবির পর আসবে হচ্ছে রুশ। আরবির পর কি আসবে? রুশ ভাষা, রুশ ভাষা। এরপর আসেন মান্দারিন, মান্দারিন। ক্লিয়ার? তাহলে মান্দারিন ভাষা। তাহলে ইংরেজি ভাষা, ফ্রেঞ্চ ভাষা, আরবি ভাষা, রুশ ভাষা, মান্দারিন ভাষা। আচ্ছা, এবার আসেন স্প্যানিশ ভাষা, হচ্ছে লাস্ট সর্বশেষ ভাষা। তাহলে স্প্যানিশ। ক্লিয়ার? তাহলে স্প্যানিশ। এখন ভাষা দিলে কয়টা পাইলাম? ৬টা পেয়েছি। পরীক্ষায় প্রশ্ন আসে জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি? তাহলে কার্যকরী, তাহলে কার্যকরী ভাষা। তাহলে কার্যকরী ভাষা হচ্ছে মোট, যদি বলি যে কার্যকরী ভাষা, হ্যাঁ, কার্যকরী ভাষা ২টি। কয়টা? ২টা। ক্লিয়ার? তাহলে কার্যকরী ভাষা মোট কয়টা? ২টে। একটা হচ্ছে ইংরেজি ভাষা, আর একটা হচ্ছে কোন ভাষা বলেন তো? একটা ইংলিশ। ঠিক আছে?
আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষা। ওকে, তাহলে ফ্রেঞ্চ ভাষা, তাহলে এই দুইটা ভাষা হচ্ছে কার্যকরী ভাষা। ওকে, এখন দেখেন জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি? স্থায়ী পর্যবেক্ষক, তাহলে স্থায়ী পর্যবেক্ষকের দেশ, তাহলে পর্যবেক্ষকের দেশ হইতেছে দুইটি। তাহলে কয়টি? দুইটি। একটা হচ্ছে নাম্বার 1 ভ্যাটিকান সিটি, তাহলে ভ্যাটিকান সিটি, ঠিক আছে। আর নাম্বার 2 হচ্ছে প্যালেস্টাইন, 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 ক্লিয়ার? তাহলে প্যালেস্টাইন। ওকে, তাহলে এই দুটো হচ্ছে স্থায়ী পর্যবেক্ষকের দেশের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে স্থায়ী পর্যবেক্ষকের দেশ কয়টা? দুইটা। ওকে, এখন যদি পরীক্ষা আরো একটা আসতে পারে, কিন্তু জাতিসংঘের সদস্য নয় কয়টি দেশ? জাতিসংঘের সদস্য দেশ নয় কয়টা? দুইটা। দুইটা, একটা হচ্ছে কি কি বলেন তো? তাহলে সদস্য নয়, তাই না? তাহলে স্বাধীন রাষ্ট্র কিন্তু স্বাধীন দেশ, স্বাধীন দেশ, স্বাধীন দেশ কিন্তু কিন্তু সদস্য নয়, কিন্তু সদস্য নয় দুইটি, ঠিক আছে। একটা হচ্ছে স্বাধীন দেশ কিন্তু সদস্য নয়, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। আরেকটার নাম যদি বলি স্বাধীন দেশ, তাহলে ভ্যাটিকান সিটি এবং কসোভো। কসোভোর রাজধানীর নাম পরীক্ষা অনেকবার আসছে, সেটার নাম হচ্ছে প্রিস্টিনা, লিখে ফেলেন। তাহলে কসোভোর রাজধানী প্রিস্টিনা, ক্লিয়ার? এবার দেখেন আমরা পরবর্তীতে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি? সাব রেজিস্ট্রারের যে পরীক্ষা রয়েছে, এই সাব রেজিস্ট্রারের পরীক্ষায় এটা প্রশ্ন আসছে, তাহলে 2012 সালের পরীক্ষা আসছে। আমরা জানি এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে জাতিসংঘের যে মোট অঙ্গ সংস্থা, তাহলে মোট অঙ্গ সংস্থা মোট কয়টা? 5টা, 4টা, 5টা নাকি 6টা? দেখেন, তাহলে এখানে বলছে 5টি, 7টি, 8টি থেকে 6টি। একটু সবাই একটু অ্যান্সার করতে হবে। আমরা একটু লক্ষ্য করলেই পারবো যে জাতিসংঘের, যদি বলি জাতিসংঘের অঙ্গ সংস্থা, তাহলে অঙ্গ সংস্থা কয়টি হবে ভাইয়া বলেন তো? অঙ্গ সংস্থা কয়টি হবে? 6টি, তাই তো? তাহলে লেখেন অঙ্গ সংস্থা নাম্বার 1 হচ্ছে সাধারণ পরিষদ, 2 নাম্বার হচ্ছে নিরাপত্তা পরিষদ, এরপরে তাহলে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ। এরপরে লিখবেন 3 নাম্বার, লিখবেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এবার আসেন 4 নাম্বার, লিখবেন ওসি পরিষদ। 5 নাম্বার লিখবেন সচিবালয়। 6 নাম্বার লিখবেন, তাহলে 5 নাম্বার কি? সচিবালয়, ক্লিয়ার সবাই? 5 নাম্বার কি বলেন তো? সচিবালয়। আর 6 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক আদালত, ক্লিয়ার? আন্তর্জাতিক আদালত। তাহলে আমরা জানি সাধারণ পরিষদ, এই সাধারণ পরিষদকে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি। এই জেনারেল অ্যাসেম্বলির যদি বলা হয় সদস্য, তাহলে সদস্য দেশ কতটি? তাহলে সদস্য হচ্ছে মোট 193টি, তাহলে 193টি দেশ সদস্য। এই সাধারণ পরিষদের অপর নাম, এই অপর নাম বলা হয় আলোচনা পরিষদ। বলতে হবে কি পরিষদ বলা হয়? আলোচনা পরিষদ, তাহলে আলোচনা পরিষদ, ক্লিয়ার? আচ্ছা, এই সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে, তাহলে প্রথম অধিবেশন বসে 1946 সালে, 1946 সালের 10 জানুয়ারিতে, 1946 সালের 10 জানুয়ারি লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে। আর এটা নিয়মিত অধিবেশন হয়, তাহলে অধিবেশন হয় নিয়মিত, তাহলে অধিবেশন নিয়মিত হয়, তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের, প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, ক্লিয়ার? তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এই অধিবেশনটা বসে, তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এই অধিবেশন বসে। সবাই দ্রুত একটু কমেন্ট করেন। তাহলে এই সদস্য দেশ কতটি? 193টি। আলোচনা পরিষদ, অপর নাম কি? আলোচনা পরিষদ। প্রথম অধিবেশন কি? 1946 সালের 10 জানুয়ারি, প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এই অধিবেশনটা বসে। নিরাপত্তা পরিষদ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, এইটা থেকে 100% পরীক্ষার প্রশ্ন আসে। নিরাপত্তা পরিষদ কি? নিরাপত্তা পরিষদ হইতেছে, যদি বলা হয় এই নিরাপত্তা পরিষদের অপর নাম বলা হয় স্বস্তি পরিষদ, তাহলে স্বস্তি পরিষদ কি পরিষদ বলেন তো? স্বস্তি পরিষদ। তাহলে নিরাপত্তা পরিষদের অপর নাম হচ্ছে স্বস্তি পরিষদ,
ঠিক আছে। আচ্ছা, এই নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি? মোট সদস্য হচ্ছে 15টি। ঠিক আছে, তাহলে মোট সদস্য কতটি? 15টি। এখন দেখেন এখানে যে মোট সদস্য 15টা বললাম, তাহলে মোট সদস্য কয়টা? তাহলে মোট সদস্য 15টি। পেয়েছেন? আচ্ছা, এটাকে আবার দুইটা ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থায়ী সদস্য, স্থায়ী সদস্য, আর হচ্ছে অস্থায়ী সদস্য। তাহলে স্থায়ী সদস্য আর অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যের দেশ কয়টি? স্থায়ী সদস্যের দেশ হচ্ছে 5টি। বুঝতে পারছেন? 5টি কারা কারা? 5টি, একটা লিখবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র। 2 নাম্বার লিখবেন যুক্তরাজ্য, যুক্তরাজ্য। 3 নাম্বার লেখেন চীন, রাশিয়া, চীন, রাশিয়া, ফ্রান্স। তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স। ক্লিয়ার সবাই? দেখেন তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স। এবার দেখেন অস্থায়ী সদস্য দেশ। তাহলে অস্থায়ী সদস্য দেশ কয়টি? 10টি। প্রতি 2 বছর অন্তর অন্তর, তাহলে 2 বছর পর পর। মেয়াদ এদের কত বছর? 2 বছর। তাহলে 2 বছর মেয়াদকাল। তাহলে মেয়াদ লেখেন, মেয়াদ 2 বছর। তাহলে মেয়াদ কত বছর? 2 বছর। ক্লিয়ার সবাই? তাহলে মেয়াদ কত বছর? 2 বছর। ওকে, ডান। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমরা যদি বলি, তাহলে এখানে বললাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স। তাহলে মেয়াদ হচ্ছে 2 বছর। এদের যে সভাপতি আছেন, নিরাপত্তা পরিষদের সভাপতি, নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদকাল 1 মাস। কয় মাস? 1 মাস বা 30 দিন। তাহলে 1 মাস বা 30 দিন। ঠিক আছে, মনে যেন থাকে এগুলো। এগুলো ইনশাল্লাহ পরীক্ষা, এগুলো ঘুরে ফিরে পরীক্ষা আসবে আপনাদের। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান কয়টি? তা জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান দেখেন ব্যাখ্যা করে দিয়েছি, তাহলে কয়টি হবে বলেন তো? 6টি। তাহলে অ্যান্সার কি হবে? 6। তাহলে আসেন, অ্যান্সার হচ্ছে 6টি। পেয়েছেন সবাই? ইনশাল্লাহ পাবেন। ইনশাল্লাহ এগুলো পরীক্ষা আসবে, এগুলোই আসবে, আপনি খালি জাস্ট ভুল করবেন। হ্যাঁ, ওকে। এগুলো কনফিউশন, পরীক্ষা হলে গেলেই কনফিউশন সৃষ্টি হবে। ওকে, বিগত বছরের এই প্রশ্নগুলোই ছিল। এখন দেখেন জাতিসংঘ মানে আমরা সাধারণ জ্ঞানের বিগত বছরের যতগুলো প্রশ্ন ছিল জবের ক্ষেত্রে, সবগুলো নিয়ে এসে আপনাদের ক্ষেত্রে প্র্যাকটিস করাচ্ছি। বুঝতে পারছেন? সব নিয়ে এসে প্র্যাকটিস করাচ্ছি আপনাদের জন্য। এখন দেখেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। একটু আগে বললাম। তাহলে সাধারণ পরিষদের কোন পরিষদ? সাধারণ। তাহলে এই যে সাধারণ পরিষদের, এখানে ভালো করে লক্ষ্য করেন। দেখেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়? তাহলে সাধারণ পরিষদের প্রথম অধিবেশন, তাহলে এইটা হচ্ছে ওই যে 1946 সাল। কত সাল? 1946 সালের। তাহলে 1946 সালের 10 জানুয়ারি। তাহলে 1946 সালের 10 জানুয়ারি লন্ডনের কোথায়? লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে। তাহলে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার, তাহলে ওয়েস্ট মিনিস্টার হলে। ঠিক আছে, তাহলে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে এই অধিবেশনটা অনুষ্ঠিত হয়ে থাকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন দেখেন তাহলে সাধারণ পরিষদের প্রথম অধিবেশন তাহলে কত সালে হয়েছে? 1946 সালের 10 জানুয়ারি। আচ্ছা, এখন দেখেন তাহলে সাধারণ পরিষদ সম্পর্কে কি আলোচনা করলাম? তাহলে এইটা প্রতি বছর কখন হয়? প্রতি বছর। তাহলে লিখে ফেলেন সবাই একটু। ওকে, 1946 সালের 10 জানুয়ারি। ওকে, ঠিক আছে। দেখেন এই প্রশ্নগুলো সমাধান করলে আপনারা জাতিসংঘ থেকে কিছু বাকি থাকবে না। এগুলো এগুলো সমাধান করলে, এগুলোই দেখেন ঘুরে ফিরে সবগুলো বইতে, আর যতগুলো বই পাবেন সবগুলো বইতে একই প্রশ্ন দেওয়া আছে, একই প্রশ্ন দেওয়া আছে, বারবার একই প্রশ্ন দেওয়া আছে। আমরা এগুলো সমাধান করছি। ঠিক আছে, তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসে, তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের, তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অধিবেশন বসে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অধিবেশন বসে। সবাই আশা করি বুঝতে পারছেন। ওকে, নেক্সট কোশ্চেনে তাহলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথাগত ভাবে বছরের কোন দিন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন হয়? 44তম বিসিএস এর পরীক্ষা আসছে এবং 10তম বিসিএস এর পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। প্রথাগত ভাবে, তাহলে প্রথাগত ভাবে বছরের কোন দিন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে? তাহলে প্রথাগত ভাবে বছরের কোন দিন বার্ষিক অধিবেশন হয়ে থাকে? তাহলে দুইটা বিসিএস এর পরীক্ষা আসছে, তাহলে নিশ্চিত গুরুত্বপূর্ণ। তাহলে 46তম এবং 10তম। তাহলে কি বলছে? সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার হবে না।
সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার হইতে পারে, সেপ্টেম্বরের শেষ সোমবার হবে না, প্রথম সোমবার হবে না, তাহলে মঙ্গলবার হয়। কি হবে বলেন তো? এবার আসি আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যদি আমরা লক্ষ্য করি যে প্রতি বছর সেপ্টেম্বর মাস গেল, এবার দেখেন এখানে কি বলছে বলেন তো? জাতিসংঘের 23তম বিসিএস এর পরীক্ষা আসছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে। তার মানে কতজন প্রতিনিধি পাঠাইতে পারে এটা বলছে। 3 জন, 4 জন, 5 জন নাকি 6 জন, সর্বোচ্চ প্রতিনিধি। তো আপনার সবাই জানে সর্বোচ্চ প্রতিনিধি কয়জন হয় বলেন? 3 জন, 4 জন, 5 জন নাকি হচ্ছে 6 জন সর্বোচ্চ প্রতিনিধি। তাহলে ওই দেশের সরকার প্রধান তো যাবেই, সরকার প্রধান যাবে, বুঝতে পারছেন? এরপরে তো এরপরে আরো 2-3 জন যাইতে পারে। ও তারপর পররাষ্ট্রমন্ত্রী যায়, বুঝতে পারছেন? পররাষ্ট্রমন্ত্রী যায়। এরপর ওই দেশে ধরেন আমেরিকায় যে যিনি থাকেন ওই ধরেন যে অ্যাম্বাসির লোক আছে উনি যাইতে পারে, যে অ্যাম্বাসেডর আছে উনি যায়। এরপর আরো 2-1 জন সঙ্গে করে চাইলে যাইতে পারে। সব মিলে হইতেছে মোট হচ্ছে 5 জন। কতজন? 5 জন। তাহলে ভোট কয়টা হবে বলেন তো? তাহলে ভাই ভোট তো একটা হবে। কেন একটা হবে? কারণ দেশ কয়টা বলেন তো? দেশ হচ্ছে 193টি। তাহলে যদি 193টি দেশ হয় তো সবাই ভোটের অধিকার কয়টা? একটা করে ভোট। এখন একটা দেশে যদি 5-6টা ভোট বাড়ে তাহলে হবে? ভোট একটা কিন্তু যাইতে পারে অনেকে। ওকে, তাহলে এই যে 5 জন, ওকে ঠিক আছে। এবার আসেন তাহলে কোন অধিবেশনে পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? তাহলে কোন অধিবেশন আপনারা বলেন? যে অধিবেশনটা সবথেকে বেশি পাওয়ারফুল, যে অধিবেশনটা 27তম বিসিএস এর পরীক্ষার প্রশ্ন, তাহলে যে অধিবেশনের সবথেকে বেশি পাওয়ারফুল ওই অধিবেশনটাই তো, তাই না? তাহলে দেখেন আপনি বোঝেন তাহলে কোন অধিবেশনের কথা বলি আমরা? সবথেকে পাওয়ারফুল কোন অধিবেশন? আমরা জানি একটা অধিবেশন সবথেকে বেশি পাওয়ারফুল, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। তাহলে কোন পরিষদ বলেন তো? নিরাপত্তা পরিষদ। তাহলে নিরাপত্তা পরিষদ হচ্ছে সবথেকে বেশি পাওয়ারফুল। কেন? কারণ নিরাপত্তা পরিষদের হচ্ছে যে নিরাপত্তা পরিষদ, এই নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 5টা, স্থায়ী সদস্য কয়টা? 5টা। এই স্থায়ী 5টা সদস্য দ্বারাই মূলত জাতিসংঘ পরিচালিত হয়ে থাকে, বুঝতে পারছেন? তাহলে কি পরিচালিত হয়ে থাকে? জাতিসংঘ পরিচালিত হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই নিরাপত্তা পরিষদের তাহলে স্থায়ী সদস্য 5টা, নিরাপত্তা পরিষদের তাহলে কাজ কি কি? তাহলে কাজ হইতেছে ভেটো প্রদান করা, একটা কাজ আছে ভেটো প্রদান করা, ভেটো প্রদান করা, ভেটো প্রদান করা 1 নম্বর কাজ, বুঝতে পারছেন? 2 নম্বর হচ্ছে নতুন সদস্য গ্রহণ করা, নতুন সদস্য গ্রহণ করা। এরপর 3 নম্বর কাজ যুদ্ধের মধ্যে বিভিন্ন মাতাব্বরি করা। এর নানান ধরনের কাজ রয়েছে। তাহলে ওসি পরিষদকে বলা হয়, বর্তমানে বলা হয় ওসি পরিষদ অকার্যকর, এটা সবাই জানেন। তাহলে অকার্যকর, ঠিক আছে? তাহলে অকার্যকর ওসি পরিষদ। এই যে যেটা রয়েছে এটা, তাহলে এটা বলছে ট্রাস্টিশিপ, তাহলে এটাকে বলা হয় ওসি পরিষদকে বলা হয় ট্রাস্টিশিপ, ট্রাস্টিশিপ, TRUSTEE, ট্রাস্টশিপ, শিপ কাউন্সিল বলা হয় ট্রাস্টশিপ কাউন্সিল। ওকে, তাহলে ট্রাস্টশিপ কাউন্সিল বলা হয়ে থাকে। এইটা কিন্তু পরীক্ষা আসছিল, ঠিক আছে? এটা পরীক্ষা আসছিল একবার পরীক্ষায় কিছুদিন আগের পরীক্ষাতে। এবার বলছে সাধারণ পরিষদের অপর নাম জেনারেল অ্যাসেম্বলি। নিরাপত্তা পরিষদ তো জানেন, নিরাপত্তা পরিষদের অপর নাম কি বলেন তো? স্বস্তি পরিষদ। তাহলে নিরাপত্তা পরিষদের অপর নাম কি? স্বস্তি পরিষদ। ক্লিয়ার? এবার হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক। এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ নিয়ে মজার কিছু কথা আছে। মজার কথা নাম্বার 1 সেটা হচ্ছে এটা নাম্বার 1 দেখেন বুঝায় বলি। এইটা প্রতিষ্ঠা হয় 1954 সালে। কত সালে বলেন তো? 54 সালে। মনোযোগ দিবেন সবাই। কত সালে? 1954 সালে এটা প্রতিষ্ঠা হয়। এখন এটা সদস্য দেশ কয়টা জানেন? এটা সদস্য দেশ, তাহলে এটারে কিন্তু সদস্য দেশ হইতেছে 54টা। তাহলে সদস্য দেশ হইতেছে কয়টা বলেন তো? সদস্য দেশ, তাহলে সদস্য দেশ হচ্ছে 54টি। তাহলে 54টি হচ্ছে সদস্য দেশ। আচ্ছা, এরপরে কি বলছি? এরপরে বলছে হচ্ছে সদস্য দেশ 54টা। ভালো করে বলুন, সদস্য দেশ কয়টা? 54। এখন দেখেন, তাহলে বললাম 54টি দেশ, তাহলে কত সালে? 54। এখন প্রতি বছর 18টি করে নতুন দেশ গঠিত হয়। কতটি দেশ? 18টি দেশ। তাহলে 18টি দেশ নতুন করে যুক্ত হয়, আবার 18টা করে বের হয়ে যায়। তাহলে দেখেন 3 18 54, 18 গুণন 3, তাহলে 3 18 54, বুঝতে পারছেন? তাহলে 18টা করে যুক্ত হয়, 18টা করে বের হয়। আর এই যে এখানে তাহলে 54 সালে প্রতিষ্ঠা হয়েছে সদস্য দেশ 54টি, বুঝতে পারছেন? আর এর যদি আঞ্চলিক অধিবেশন বলা হয়, আঞ্চলিক আঞ্চলিক অধিবেশন বা আঞ্চলিক সংস্থা, তাহলে আঞ্চলিক সংস্থা মোট কয়টা বলেন তো? আঞ্চলিক সংস্থা মোট হচ্ছে 5টা, ঠিক আছে? তাহলে আঞ্চলিক সংস্থা মোট হচ্ছে 5টা। ওকে,
এবার আসেন নেক্সট আমরা কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনের তার অ্যান্সারে রয়েছে এটা কি? নিরাপত্তা পরিষদ। ওকে ভাইয়া, এবার আসেন পরবর্তী নেক্সট কোশ্চেন। এবার দেখেন আমরা নেক্সটে আমরা কি বলতেছি? নেক্সটে বলতেছি যেটা হচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা। তাহলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য, এগুলো খুবই ইজি কোশ্চেন হয়ে গেছে, তাই না? এরকম কঠিন কোশ্চেন করবো নেক্সট দিন থেকে। তাহলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কয়টি বলতে হবে সবাইকে। মোট সদস্য সংখ্যা কয়টা? যখনই মোট কথা বলবো তখনই কি হবে? 15টি হবে। বুঝতে পারছেন? এখন দেখেন তাহলে 15টি যদি হয় তাহলে 5টা স্থায়ী আর 10টা হচ্ছে কি অস্থায়ী। তাহলে অস্থায়ীরা মেয়াদকাল কয় বছর? অস্থায়ীদের মেয়াদকাল 2 বছর। কত বছর? 2 বছর। আর স্থায়ীদের মেয়াদকাল কত বছর? স্থায়ীদের মেয়াদকাল হচ্ছে কত বছর? আজীবন। তো প্রশ্ন হচ্ছে কারা কারা? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপর চীন, তারপর রাশিয়া, চীন, রাশিয়া, আর হচ্ছে একটা হচ্ছে ফ্রান্স। আর এটা কি? ফ্রান্স। ক্লিয়ার? তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স এই হইতেছে মোট স্থায়ী। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে অনলি 10। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে কত বলেন? 10। ও মা, সরি অ্যান্সার 10। আরে পড়াইলাম এটা। তাহলে এখানে হচ্ছে মোট সদস্য বলছে, সরি মোট সদস্য বলছে, তাহলে মোট সদস্য হচ্ছে 15টা। তাহলে অস্থায়ী হইতেছে 10টা। ঠিক আছে? এটা পরে ধরে। এবার দেখেন তাহলে এখানে হচ্ছে মোট সদস্য হচ্ছে 15টা। এবার বলছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ। তাহলে স্থায়ী সদস্য দেশ কয়টা? একই প্রশ্ন। তাহলে স্থায়ী সদস্য দেশ কয়টা? 5টা। একই প্রশ্ন আসছে। ওকে, বাদ দেন এগুলো, আমরা সামনের গুলো দেই। কি বলছেন? আরে অস্থায়ী সদস্য, তাহলে অস্থায়ী সদস্যদের এখানে বলছে মেয়াদকাল কত বছর? অস্থায়ী সদস্যের মেয়াদকাল হচ্ছে কত বছর? সবাই বলেন তো। 2 বছর। কত বছর? 2 বছর। এই যে 2 বছর। ওকে, আচ্ছা এবার দেখেন নেক্সট। এবার স্থায়ী সদস্য দেশগুলোর নাম বলতে হবে সবাইকে। এখন দেখেন তাহলে এখানে জাপান আছে। তা জাপান থাকলে তো ভাইয়া আগেই কাটা কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ রয়েছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কিন্তু জাপান কি করেছে? বিরোধিতা করেছে। তাহলে অক্ষ শক্তির তালিকায় কে ছিল? অক্ষর শক্তির তালিকায় 3টা দেশ ছিল। কয়টা দেশ? 3টা দেশ। একটা হচ্ছে যদি আমরা বলি যে জাপান, জাপান একটা, জার্মানি একটা আছে। তাহলে একটা জাপান, একটা জার্মানি। ক্লিয়ার? একটা জাপান, জাপান, একটা হচ্ছে জার্মানি, জার্মানি, জাপান, জার্মানি, এরপরে আছে হচ্ছে আরেকটা দেশ হচ্ছে ইতালি। এই 3টা দেশ কিন্তু অক্ষ শক্তির মধ্যে দেশ, আর এরা পরাজিত শক্তি। বুঝতে পারছেন? এই জন্য কিন্তু এরা কিন্তু বেসিক্যালি কি পায় না? জাতিসংঘের স্থায়ী সদস্যপদ হইতে পারে না। বুঝছেন? আচ্ছা এবার দেখেন জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন। তাহলে জাপান, জার্মানি তো হবে না, ফ্রান্স হইতে পারে, ব্রিটেন, হ্যাঁ, কানাডা হবে না, কানাডাও কিন্তু হবে না, যুক্তরাষ্ট্র হইতে পারে। তাহলে এটা তো অ্যান্সার সবগুলো হইতেছে না। তাহলে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। ও মাই গড, এটা হইতে পারে। এরপরে আছে কি যুক্তরাষ্ট্র, জার্মানি। জার্মানি হবে না। তাহলে একটা না হলে পুরোটাই কাটা। এবার উত্তর কোরিয়া। ও মাই গড, উত্তর কোরিয়া তো কোনোভাবে না, পাকিস্তান হবে না, ভারত হবে না, ইসরায়েল হবে না। তাহলে এগুলো সব কাটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে বি নাম্বার অ্যান্সার। তাহলে অ্যান্সার ইজ কোনটা বলেন তো? বি নাম্বার। ওকে, তাহলে এবার দেখেন পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেনে যাই। P5, P5 মানে পাওয়ার অফ 5। তাহলে দেখেন P5, তাহলে P5 বলতে কাদের বোঝানো হয়? P5 বলতে কোন 5টা রাষ্ট্র? পরমাণু, বলছে 5টি পরমাণু শক্তিধর রাষ্ট্র। 5টি পরমাণু শক্তিধর রাষ্ট্রকে P5 বলা হয়। একটা বলছি। তারপরে যদি আমরা বলছি কি, ওকে, একটু ভালো করে দেখেন ভাইয়া, একটু মনোযোগ দিবেন। তাহলে 5টা পরমাণু শক্তিধর রাষ্ট্র নাকি? এটা কি অ্যান্সার? না। এবার হচ্ছে 5টি স্থায়ী সদস্য দেশ হইতে পারে, নাও হইতে পারে। এবার দেন 5টি জাতিসংঘ সংস্থা, উপরে কোনোটি নয়। এখন একটু যদি লক্ষ্য করেন, একটু ভালো করে লক্ষ্য করেন যে আমরা একটা G4 নেশন দিয়ে আপনাদেরকে শেখাই। G4 নেশন নাম শুনেছেন সবাই? এটা সবাই বলতে হবে, G4 নেশনস নাম শুনেছেন? G4 নেশন। G4 নেশন হচ্ছে কোনটা? এটা তো এই P5 তো সবাই জানেন, তাই না? আচ্ছা দেখেন, জাতিসংঘের সদস্য স্থায়ী সদস্য হতে চায় এমন এমন 4টি দেশকে, তাহলে এমন 4টি দেশ, তাহলে এমন 4টি দেশকে একত্রে একত্রে কি বলা হয়? একত্রে একত্রে G4 বলা হয়, G4 নেশনস বলা হয়। ওকে, তাহলে G4 নেশনস বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন 4টা দেশ? 4টা দেশ একটা হচ্ছে জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল। এই 4টা দেশ এই গুরুত্বপূর্ণ আছে কিন্তু।
এটা কিন্তু মাঝে মাঝে আসে। তাহলে G4 ন্যাশনালসের 4টি দেশ, কয়টি দেশ? 4টি দেশ। পেয়েছেন সবাই? হ্যাঁ, ওকে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে জাপান, জার্মানি, ভারত এবং ব্রাজিল। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? তাহলে প্রশ্ন হচ্ছে এটার অ্যান্সার কোনটা ভাইয়া? তাহলে এটার অ্যান্সার হচ্ছে, আমরা যদি বলি তাহলে এটার অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র। ওকে, এবার আসেন নেক্সট কোশ্চেনে। এবার বলছি নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব আছে, সভাপতির মেয়াদকাল কতদিন? সভাপতির মেয়াদকাল কতদিন? তাহলে কত মাসের জন্য? 1 মাসের জন্য। দ্যাট মিনস 30 দিন। বুঝতে পারছেন? তাহলে 30 দিনের জন্য আর কি। ওকে, আচ্ছা এবার দেখেন তারপরেরটা আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? 26তম বিসিএস প্লাস 10তম বিসিএস এর। আচ্ছা আসেন আমরা একটু শিখি। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, একটু আসেন। একটা হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি, লেখেন। এবারে দেখেন দ্বিতীয় মহাসচিব, এই ট্রিক ভ্যালি ইনি কিন্তু নরওয়ের অধিবাসী, নরওয়ে, ঠিক আছে। আর দ্বিতীয় মহাসচিব হচ্ছে ড্যাগ হামারশোল্ড, ঠিক আছে। এবার আসেন 3 নম্বর মহাসচিব, তৃতীয় মহাসচিব। আচ্ছা দ্বিতীয় মহাসচিব সম্পর্কে বলি, এই ড্যাগ হামারশোল্ড ইনি সুইডেনের অধিবাসী ছিলেন। কোন দেশ? সুইডেন। ইনি 1961 সালে কঙ্গো নামে একটা দেশ আছে, এই কঙ্গোতে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, ঠিক আছে। তাহলে কঙ্গোতে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কত সালে? 1961 সালে। এই জন্য 1961 সালে কঙ্গোতে বিমান দুর্ঘটনায় মৃত্যু করার কারণে পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, ঠিক আছে। তাহলে মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ড্যাগ হামারশোল্ড। ক্লিয়ার সবাই? তাহলে ড্যাগ হামারশোল্ড শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, বিমান দুর্ঘটনায় মৃত্যুতে পারেন। আর 3 নাম্বার যিনি মহাসচিব, এই 3 নাম্বার মহাসচিবের নাম হচ্ছে, এনার নাম হচ্ছে উথান। তৃতীয় মহাসচিব তার নাম হচ্ছে উথান। এই উথান মিয়ানমারের অধিবাসী, ক্লিয়ার? তাহলে মিয়ানমারের অধিবাসী হচ্ছে এই উথান। আচ্ছা এই উথান মিয়ানমারের অধিবাসী, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ। তাহলে এই তৃতীয় হচ্ছে মহাসচিব, তার নাম কি বলেন তো? তাহলে উথান হচ্ছে তৃতীয় মহাসচিব। তাহলে উথান হচ্ছে তৃতীয় মহাসচিব মিয়ানমারের। প্রশ্ন হচ্ছে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, একটু ভালো করে দেখেন। সেটা প্রশ্নটা কি আসে? প্রশ্নটা আসে হচ্ছে এশিয়ার প্রথম মহাসচিব। তাহলে এশিয়ার প্রথম মহাসচিব বলো। এশিয়ার তাহলে এশিয়ার প্রথম মহাসচিব পাইছা? এবার লেখা হচ্ছে, তাহলে এশিয়ার প্রথম মহাসচিব। এরপর লেখেন হচ্ছে যুদ্ধকালীন মহাসচিব ছিলেন। আচ্ছা আরেকটা অপশন, সেটা হচ্ছে মায়ানমার, বলতে ইনি হচ্ছে মায়ানমারের কি বলেন তো? মায়ানমারের অধিবাসী ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মায়ানমারের অধিবাসী ছিলেন। ওকে, সবাই একটু দ্রুত একটু কমেন্ট করে ফেলেন। হ্যাঁ ঘুম আইসা বললো। ওকে, ঘুম আর আসবে না, শেষের দিকে, শেষের পথে আর 2-1টা আছে। ওকে, এবার দেখেন ট্রিক বলি, হ্যাঁ। এবার দেখো লাস্ট, জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? আচ্ছা তাহলে দেখেন ভাইয়া, মনোযোগ দিবেন। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? ট্রিক ভ্যালি, তারপর বলছে কুট ওয়ার্ল্ড হেইম, এবার বলছে হ্যামারশোল্ড, এবার বলছে বুট্টোস ঘানি, ঠিক আছে। সবইটা আনসার করতে হবে। এটা দেখ হ্যামারশোল্ড, তাই না? একটু আগেই বললাম যেহেতু, ওই জন্য আর ব্যাখ্যা করলাম না, ঠিক আছে। এবার আসেন, জাতিসংঘের এশিয়ার প্রথম সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে। দেশের কি হচ্ছে? মায়ানমার। আচ্ছা তাহলে এই হইতেছে মোটামুটি আমাদের, এটা ছিল মায়ানমারের অধিবাসী ছিল। আচ্ছা ঠিক আছে,
যারা যে প্রান্ত থেকে দেখছেন না কেন সবার জন্য শুভকামনা রইলো। আপনারা সবাই ভালো করে ইনশাআল্লাহ ক্লাস করবেন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আমরা এখানে আপনাদের জন্য রেডিগ্রেডলি ভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এ পর্যন্তই। সবার সাথে আবারও ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবার সাথে আবারও দেখা হবে। ঠিক আছে? আবারও দেখা হবে, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।